তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিভ্রান্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, আলোচনায় সমস্যার সমাধানে আশাবাদী নতুন ধর্ম প্রতিমন্ত্রী। করোনায় দেশে আর 29 জনের মৃত্যু, নতুন রোগে 1788 জন, শনাক্তের হার 13.02। আয়কর রিটার্ন জমার শেষ দিন কাল, এবার সময় বাড়ানো হবে না জানালেন এনবিআর চেয়ারম্যান। এবং ইনজুরিতে বঙ্গবন্ধু টি-20 কাপ শেষ টেস্ট অধিনায়ক মমিনুল হকের এক্স-রেতে আঙুলে চির। সংবাদ সন্ধ্যার শিরোনাম বলছিলাম, এবারে জানিয়ে দিচ্ছে পুরো খবর। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে মৌলবাদী এবং ধর্মান্ধ গোষ্ঠীর বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন এবং মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধনে অংশ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তারা বলেন, বঙ্গবন্ধু জাতির জনক, তার নামে ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার মাধ্যমে একটি ধর্মান্ধ গোষ্ঠী শুধু তাকেই অসম্মান করছে না, বরং দেশের স্বাধীনতার ইতিহাসকেও অবমান করছে। এ সময় বিভ্রান্তি সৃষ্টিকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। বক্তারা বলেছেন, ইরান, তুরস্ক, সৌদি আরব সহ অনেক মুসলিম দেশেই রাষ্ট্রনায়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ভাস্কর্য আছে। তবে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী হীন স্বার্থে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বেচ্ছাসেবক লীগের নেতারা। বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য তৈরি হচ্ছে তার বিরোধিতা করছে। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে, ইরানে, ইরাকে, সব জায়গায়, আপনার মিশরে বিভিন্ন ধরনের ভাস্কর্য আছে। তো বাংলাদেশে জিয়াউর রহমানের ছিল, আজকে স্বাধীনতার মহানায়কের ভাস্কর্য করবে, তার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে বিরোধিতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র যুবলীগ। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সংগঠনের নেতারা বলেন, জঙ্গিবাদী গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এর পেছনে তারেক রহমানের মদদের অভিযোগ করেন তারা। বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার কোনো স্থান হবে না বলে হুঁশিয়ারি করেন যুবলীগ নেতারা। তারা বলেন, ভাস্কর্য নির্মাণ নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ করার কথা জানিয়েছে যুবলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। রোববার দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই কথা জানিয়েছেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়, এ নিয়ে ভুল বোঝাবুঝি হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফরিদুল হক খান। সরকারের কঠোর মনোভাবের কারণে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। মিশর, সৌদি আরব সহ বিশ্বের সব ইসলামিক রাষ্ট্রগুলোতে ভাস্কর্য রয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। আমি মিশরে গিয়েছি, আমি সেখানেও দেখেছি, যেখানে গিয়েছি, সৌদি আরবে যান সেখানেও আছে, যেখানে যান। তো সেটা যদি হয়, তো বাংলাদেশে এটা আজকে যারা এটা নিয়ে আলোচনা করছে তাদেরকেও চিন্তা করতে হবে যে মূর্তি আর ভাস্কর এক নয়। এই জিনিসটা যখন আমরা বোঝাতে সক্ষম হব, তখন সব কিছুর একটা সমাধান আমরা পেয়ে যাবো বলে আমাদের বিশ্বাস। দেশে করোনায় আর 29 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 23 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 6,609 জনের।
118টি ল্যাবে 24 ঘন্টায় 13,737 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,788 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.02%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,62,407 জনে। সুস্থ হয়েছেন আরও 2,287 জন। এ নিয়ে মোট সুস্থ 3,78,172 জন। সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আজও রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। 13তম দিনের অভিযানে মাস্ক না পরে ঘোরাফেরা করায় অনেককেই জরিমানা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় সবার জন্য মাস্ক ব্যবহার নিশ্চিতে রাজধানীর 8টি স্পটে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। রাজধানীর মতিঝিলে অনেককেই মাস্ক না পরে রাস্তায় বের হতে দেখা গেছে। এ সময় মাস্ক না পরায় 11 জনকে 1,900 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দরিদ্র মানুষকে করোনা সংক্রমণ বিষয়ে সতর্ক করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, গত 13 দিনের অভিযানে পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। তবে মাস্ক ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও অনেকেই নিয়ম মেনে মাস্ক পরছেন না। সংক্রমণ ঠেকাতে সঠিক উপায়ে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। জরিমানাটা আমাদের মুখ্য উদ্দেশ্য না, সচেতনতা বৃদ্ধিটাই আমাদের উদ্দেশ্য। আমাদের ফলাফল ইতিবাচক, মানুষ সাড়া দিচ্ছে, মানুষ মাস্ক পরার পরিমাণ বৃদ্ধি করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সচেতনতাটা আরও বাড়ানো প্রয়োজন বলে আমি মনে করি। নিজস্ব বলয় তৈরি করতে কমিটি গঠন করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এইসব কথা বলেছেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, জেলা সম্মেলনের আগে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। নেতাকর্মীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে কাউন্সিল করার নির্দেশ দিয়েছেন তিনি। চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, দখলদার এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর কাউকে দলে নেওয়া যাবে না বলেও জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, শাসন দীর্ঘায়িত করার ইচ্ছা বা সুযোগ সরকারের নেই। কাউন্সিল আয়োজনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কমিটি গঠনের ক্ষেত্রে দলে ত্যাগী, নিবেদিত প্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। নিজস্ব বলয় তৈরি করতে মাইম্যান দিয়ে একটা কমিটি গঠন করা, এটা পরিহার করতে হবে। এলপি গ্যাসের দাম নির্ধারণ না করায় এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন। গত 25 আগস্ট গণশুনানির মাধ্যমে এলপিজি মূল্য নির্ধারণ এবং সিলিন্ডারের গায়ে তা লেখা থাকবে এ নির্দেশ দিয়ে 30 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বিইআরসিকে নির্দেশ দেয় হাইকোর্ট। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের এক রিটে শুনানি নিয়ে ওই আদেশ দেন আদালত। ওই আদেশ বাস্তবায়ন না করায় দুপুরে শুনানি শেষে হাইকোর্ট বিইআরসির চেয়ারম্যানকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। 15 ডিসেম্বরের মধ্যে বিইআরসির চেয়ারম্যানকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। ছেলের সঙ্গে ঝগড়ার নাটক সাজিয়ে বাবাকে ফোন, তারপর মুক্তিপণ হিসেবে মোবাইল ব্যাংকিং এর টাকা আদায়। ময়মনসিংহ থেকে 4 বছর ধরে এই কাজ করছিলেন অভিযুক্ত বিনিয়ামিন। সম্প্রতি তাকে গ্রেপ্তারের পরে সব তথ্য দিচ্ছে গোয়েন্দা পুলিশ। তারা বলছেন, এ টাকায় 25 বছর বয়সে 9টি বিয়ে করেছে এই ব্যক্তি। সম্পর্ক রয়েছে 25 থেকে 30 তরুণীর সঙ্গে। সমস্যা হয়েছিল শুনছেন কিছু? ওই যে মোবাইলটা ভেঙে ফেলেছিল, আপনার ছেলে কিছু বলে নাই? অচেনা একটি নম্বরে ফোন করে একজনকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন বিনিয়ামিন। এভাবেই 26 নভেম্বর গাজীপুরের ব্যবসায়ী সাদাত হোসেন সুজনের কাছ থেকে হাতিয়ে নেন 20,000 টাকা। আমার ওয়াইফের ফোন রিসিভ করে না, তখন আমার মনের ভিতরে আরো বেশি হয়ে গেল, সন্দেহ কারো হইলো, কেন ফোন রিসিভ করতেছে না, কেন 20,000 টাকাও পাঠানোর পরে কিছুক্ষণ পরে আমার বাসা থেকে ফোন আসে। ফোন আসার পরে আমি জানতে পারি যে আমার ছেলে আমার বাসায় আছে। এ অভিযোগ পেলে তদন্ত শুরু করে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন। জানতে পারে ময়মনসিংহের ত্রিশালে বসে কাজ করে যাচ্ছেন বিনিয়ামিন নামে এক ব্যক্তি। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে 4টি মামলা আছে, তার মধ্যে একটি অস্ত্র মামলাও আছে, 2টা চুরি মামলা আছে, প্রতারণা মামলাও আছে। এবং এছাড়াও তার কাছ থেকে আমরা জেনেছি সে বিভিন্ন সময় সুযোগ মতো মানুষের কাছে প্রতারণা করে এবং প্রতারিত করে সে টাকা উপার্জন করে। গোয়েন্দারা বলছেন, মোবাইল ফোন অপারেটরদের প্রথম দিকের নম্বর টার্গেট করে ক্রমাগত ফোন করতে থাকেন বিনিয়ামিন। কেউ ফোন ধরলেই বলেন তার ছেলের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে নিজের দামি ফোন ভেঙে ফেলেছে, নগদ টাকা না দিলে ছেলেকে ছাড়া হবে না। বিশ্বাস করাতে ওই ব্যক্তির ছেলে সেজে কান্নাকাটি করতেন আরেক সহযোগী, আর এভাবেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আদায় করতেন টাকা। মোবাইলে ফোন দিয়ে ওই যে বলতো মোবাইল নিয়ে সমস্যা, ঝগড়া লাগছে বা মারামারি লাগছে, এরকম একটা কিছু বললে পরে ওর গার্জেনের কাছ থেকে টাকা নিতে। গোয়েন্দারা জানাচ্ছেন 25 বছর বয়সেই 9টি বিয়ে করেছেন বিনিয়ামিন, সম্পর্ক করেছেন আরও 25 থেকে 30 তরুণীর সঙ্গে। এসবের খরচ জোগাতেই 4 বছর ধরে করেছেন এসব প্রতারণা। এই যে প্রতারককে বা প্রতারক চক্রকে আমরা গ্রেপ্তার করেছি, তাদের যে জীবনযাপন অপরের টাকায় যথেষ্ট বিলাসী জীবনযাপন করে। জানতে পেরেছি ওদের কাছে জিজ্ঞাসা করে সে 9টা বিয়ে করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে পুরো বাড়িতে লাগিয়েছেন সিসি ক্যামেরা, ঘরের ভেতরে ছিল হিডেন ক্যামেরাও, স্থায়ী আইনজীবীও আছে তার। দেখে টিনশেড ঘর মনে হলেও ভেতরে নামি দামি ব্র্যান্ডের লাখ লাখ টাকার আসবাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। আগামীকাল সোমবারই রিটার্ন জমার শেষ সময়। সকালে রাজধানীর সেগুনবাগিচে রাজস্ব ভবনের সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এদিকে শেষ মুহূর্তে রিটার্ন জমা দিতে অফিসগুলোতে করদাতাদের উপচে পড়া ভিড়। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন করদাতারা। সোমবারই শেষ হচ্ছে সময়, তাই রিটার্ন জমা দিতে কর অফিসগুলোতে উপচে পড়া ভিড়। এবার করোনার ঝুঁকি এড়াতে মেলার পরিবর্তে কর অফিসেই মাসব্যাপী বিশেষ সেবা দিচ্ছে এনবিআর। তবে এমন পরিবেশে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন করদাতারা। তাদের মতে সময় বাড়ালে এমন ভিড় এড়ানো যেত। এখানে গ্যাদারিং বেশি মেলা থেকে, মেলা এত গ্যাদারিং ছিল না, এবং আমি মনে হয় যে মেলায় করলেই করোনা ভাইরাসের কম হতো, এখানে করোনা ভাইরাস বেশি হবে। গ্যাদারিং বেশি, করোনার কারণে যেটা আপনার মেলা স্থগিত করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয় না। ভিড় বেশি হলেও কর্মকর্তাদের সেবায় খুশি বেশিরভাগ করদাতাই। সবাই খুব সুন্দর সুষ্ঠুভাবে রিটার্ন জমা দিচ্ছে এবং ওনারা খুব সুন্দরভাবে কাজ করতেছে, রিটার্ন জমা নিচ্ছে, সার্কেলগুলো খুব অ্যাক্টিভ। মেলাতে যে সুবিধাটা পাচ্ছি এখানেও একই সুবিধা দিচ্ছে, খালি ব্যাংক ছাড়া। যারা করদাতা তাদের কিন্তু অর্থে কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে, তাদের সম্মান অবশ্যই অনেক বেশি। তারা যদি কোনো কারণে রিটার্ন রেডি করতে না পারেন এবং তারা প্রেসক্রাইব ফর্মে যদি আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেন সময়ের জন্য, আমরা খুবই লেনিনলি সেটা দেখব। রিটার্ন জমার সার্বিক পরিস্থিতি নিয়ে রোববার সকালে সংবাদ সম্মেলন করেন এনবিআর চেয়ারম্যান। জানান 26 নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা হয়েছে 13.5 লাখ, যা গত বছরের একই সময়ের চেয়ে কিছুটা বেশি, যদিও এবছর কর আদায় কমেছে। আমাদের কর সেবা যত স্বচ্ছ হবে, যত আধুনিক হবে, তত করদাতাদের কর প্রদান সহজ হবে, তত তারা কর প্রদানে উৎসাহিত হবে, আগ্রহী হবে, এবং আমাদের আলটিমেট রেজাল্ট যেটি যে করের আওতা বৃদ্ধি পাবে। এনবিআর চেয়ারম্যান জানান, নিয়ম মেনে যারা আবেদন করেছেন বা করবেন তারা রিটার্ন জমা দেওয়ার জন্য বাড়তি সময় পাবেন। কর কর্মকর্তারা আবেদন যৌক্তিক মনে করলে বিলম্ব সুদ দিতে হবে না। আইন অনুযায়ী সময় মতো পরিশোধ না করলে প্রদেয় আয়করের 2% পরিমাণ সুদ দিতে হয়। এবার তো ইন্ডিভিজুয়ালের কাছ থেকে আমরা কম ট্যাক্সের লোড কমিয়ে দিচ্ছি, ট্যাক্সের লোড কমিয়ে আদায় করতে চাই, সো স্বাভাবিক যে আদায় এবং এটাতে আমাদের কোনো দুঃখবোধ নাই। আমরা চাই সবাই রিটার্ন জমা দিক, সবাই কিছু না কিছু ট্যাক্স দিক এবং সেই ট্যাক্স দেওয়ার প্র্যাকটিসের মধ্যে আসুক। এনবিআর চেয়ারম্যান জানান, টিআইএন থাকা সত্ত্বেও যারা রিটার্ন দেবেন না তাদের জরিমানা করা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনির্দিষ্টভাবে উদ্যোক্তাদের সহায়তা দিতে শিল্পনীতিতে অতি ক্ষুদ্র, কুটির এবং ক্ষুদ্র ও মাঝারি খাতের সংজ্ঞায় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। সকালে ঢাকা চেম্বার আয়োজিত এক অনলাইন আলোচনায় এই আহ্বান জানান তারা। এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন জানান, সিএমএসএমই খাতকে নতুন করে সংজ্ঞায়িত করার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী শিল্পনীতি তৈরি করা হবে। করোনা মোকাবিলা করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় 20,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। তবে এই খাতে অক্টোবর পর্যন্ত ঋণ ছাড় হয়েছে মাত্র 7,070 কোটি টাকার, অর্থাৎ এখনও প্রণোদনা পায়নি 65% উদ্যোক্তা। রোববার উদ্যোক্তাদের সার্বিক দিক ও শিল্পনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক অনলাইন আলোচনার আয়োজন করে ঢাকা চেম্বার।
এ সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি তৈরি পোশাক খাত, চামড়া, পাট, হালকা প্রকৌশল সহ অপ্রাতিষ্ঠানিক খাতে সমান জোর দেওয়ার পরামর্শ দেন বক্তারা। আলোচনায় অর্থনীতিবিদরা জানান, এসএমইর সংজ্ঞাগত সমস্যা দূর করতে হবে, পাশাপাশি করোনার ক্ষতি সামাল দিতে উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণও বাড়াতে হবে। অর্থনীতির মূল ভিতটা হচ্ছে শিল্প, ঠিক আছে, শিল্প এগিয়ে নিতে হবে, আমাদের টেকসই উন্নয়নের জন্য দরকার, কিন্তু ভিতটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি, কৃষি এবং অকৃষি খাত। তো সেই জায়গায় যদি আমরা 10 মাস হওয়ার পরেও কোনো প্রণোদনা না পৌঁছাতে পারি, তাহলে আমি মনে করি যে এটা যারা প্রণোদনা পৌঁছানোর দায়িত্বে আছেন তাদের এটা সফলতা না বিফলতা বলে আমি মনে করি। বাংলাদেশ ব্যাংক তার ওয়েব পোর্টাল বেসড একটা ড্যাশবোর্ড করতে যাচ্ছে অন টাইম বেসিসে, রিয়েল টাইম বেসিসে, অর্থাৎ আজকে কত অ্যাপ্লিকেশন এলো, কোন ব্রাঞ্চে এলো, কোন ব্যাংকে এলো, আজকে কত টাকা তারা দিয়েছে, কোন এসএমই কে দিয়েছে, কোন খাতের দিয়েছে, এগুলো ডেইলি এই মেসেজটা আসবে এবং ওয়েব পোর্টালে সেটা জমা হবে। এ সময় শিল্পমন্ত্রী জানান, এসএমই খাতে ঘোষিত প্রণোদনার মাত্র 35% বিতরণ করা হয়েছে। উদ্যোক্তারা যাতে পর্যাপ্ত সহায়তা পান সেজন্য এই খাতকে নতুন করে সংজ্ঞায়িত করার বিষয়টি বিবেচনায় নিয়ে শিল্পনীতি তৈরি করার আশ্বাস দেন মন্ত্রী। তৈরি পোশাক ছাড়া প্রায় সব শিল্প খাতে প্রণোদনা বন্টনে ব্যাংকগুলো পিছিয়ে রয়েছে। সিএমএসএমই খাতে সার্বিক উন্নয়নের জন্য জাতীয় শিল্পী নীতি প্রণয়নের ক্ষেত্রে আমরা কুটির, মাইক্রো, ক্ষুদ্র উদ্যোক্তার সীমা ও মাঝারি উদ্যোক্তাদের সীমা নতুন করে নির্ধারণ করার কথা ভাবছি। দেশের বেশিরভাগ ব্যবসায়ী কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। এসব ব্যবসার উন্নয়ন হলে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে 14,58,000, মোট আক্রান্ত 6,25,00,000-এর বেশি। একদিনে 5,71,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বিশ্বে। নতুন করে মারা গেছেন 9,000-এর বেশি মানুষ। প্রথম ধাপের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। টানা 26 দিন ধরে দেশটিতে দিনে 1 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। শনিবার নতুন আক্রান্ত 1,42,000। 24 ঘন্টায় প্রাণ গেছে 1200-র বেশি জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটনে। সংক্রমণ নিয়ন্ত্রণে করোনা বিষয়ক কমিটিতে নতুন সদস্য যুক্ত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সংক্রমণ রোধে কড়াকড়ি বাড়ানোর পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। তৃতীয় ধাপের সংক্রমণ ঠেকাতে রোববার থেকে সামাজিক দূরত্ব নিশ্চিতে নজরদারি বাড়াচ্ছে সরকার। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে 450 মানুষ। এর আগে টানা 3 দিন ধরে দেশটিতে দৈনিক শনাক্ত হয়েছে 5 শতাধিক। রোববার জাপানে 2,688 জনের শরীরে মিলেছে ভাইরাস। করোনা সংক্রমণ শুরুর পর দেশটিতে একদিনে এটি সর্বোচ্চ শনাক্ত। করোনা প্রতিরোধে জানুয়ারি থেকে সীমান্ত বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশে সংক্রমণ বাড়ায় সে কড়াকড়ি আরও বাড়িয়েছে দেশটি। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে 39,500-এর বেশি। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 93 লাখ। 450 মৃত্যু নিয়ে ভারতে এ পর্যন্ত প্রাণ গেছে 1,36,000-এর। তুরস্কে বেড়েছে করোনায় প্রাণহানি। শনিবার টানা 6ষ্ঠ দিনের মতো রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে দেশটিতে। একসময় করোনার হটস্পট হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় গত মাসে কোনো নতুন সংক্রমণের তথ্য মেলেনি। এদিকে সরকারি কড়াকড়ির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের সময় লন্ডনে আটক হয়েছে শতাধিক। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইনজুরিতে পড়ে বঙ্গবন্ধু টি-20 কাপ শেষ হয়ে গেল টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় আঙুলে আঘাত পান গাজী গ্রুপ চট্টগ্রামের মুমিনুল। এক্স-রে করানো হলে আঙুলে চির ধরা পড়ে মুমিনুলের। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে অন্তত 4 সপ্তাহ সময় লেগে যাবে তার। এদিকে অলরাউন্ডার সাইফুদ্দিন সুস্থ হতে শুরু করেছেন ইনজুরি থেকে। তবে মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে মাঠে ফেরার আগে বিসিবি, ফিজিও আর প্রধান চিকিৎসকের সবুজ সংকেত লাগবে এই অলরাউন্ডারের। ম্যাচ জয়ের পর এভাবেই হাসিমুখে মাঠ থেকে বের হচ্ছিলেন মুমিনুল। আঙুলে ছোট্ট ওই টেপটা দেখে বোঝার উপায় নেই হাতে বড়সড় ব্যথা পেয়েছেন। ফিল্ডিংয়ের সময় হালকা আঘাত লাগলেও খুব একটা ভোগায়নি। দলের প্রয়োজনে 3 নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন। দলকে জিতিয়ে ফিরেছেন লিটনের সাথে। 5 রান করে অপরাজিত ছিলেন।
তবে রাতেই ব্যথা বেড়ে যায়। ফিজিওর সাথে কথা বলে এক্স-রে করানোর পর মন খারাপের খবর পান টাইগার টেস্ট অধিনায়ক। ছিটকে গেছেন টি-20 কাপ থেকে। 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে মাঠে ফিরতে। ততদিনে ওয়েস্ট ইন্ডিজ দল চলে আসবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। বিসিবির চিকিৎসকেরা দেখে পরবর্তী করণীয় জানাবেন। ও বাংলাদেশ টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক এই টুর্নামেন্টের বাকি খেলায় আর অংশ নিতে পারছে না। ডান হাতের বুড়ো আঙ্গুলে চোট পায়। আল্ট্রাসোনোগ্রাম স্ক্যান ও এক্স-রে করার পর তার ফ্র্যাকচার ধরা পড়ে। তার মাঠে ফিরতে মিনিমাম 4 সপ্তাহ লাগবে। মুমিনুলের খারাপ খবরের মাঝে কিছুটা স্বস্তি সাইফুদ্দিনকে নিয়ে। দ্বিতীয় সপ্তাহে এসে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। শুরুর দিকে 2 ম্যাচের কথা বলা হলেও আরও কিছুটা সময় লাগবে মাঠে ফিরতে। ফিটনেসের কাজ শুরু করেছেন। রানিং করতে কিছুটা সমস্যা হচ্ছে। মিনিস্টার গ্রুপ রাজশাহী ম্যানেজমেন্ট তাকে দ্রুত ফিরে পেতে আশাবাদী। তবে তাড়াহুড়ো করে তাকে খেলাতে মানা বিসিবির। সাইফুদ্দিনের মাঠে ফিরতে ফিজিও ও প্রধান চিকিৎসকের সবুজ সংকেত দরকার রাজশাহীর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।